আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পারিবারিক কবরস্থান। এইটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর। প্লাস্টারগুলো আস্তে আস্তে খুলে বলতেছে, মানে দিন দিন যেন ভুতুড়ে বাড়ির একটা পরিবেশ হয়ে যাচ্ছে। মূলত এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসা করছে, রাজনীতি প্রতিহিংসা, খারাপ জালেম সরকার, বুঝছেন? জালেম সরকার। আমাদের এই দেশে আল্লামা সাঈদী একটা ভালো মানুষ ছিল, এর মতো সোনার মানুষ মনে এর মতো একটা মানুষ আমাদের এর মতো সোনার বাংলাদেশে মানুষ আছে মনে হয় সন্দেহ। বাংলাদেশে কখনো আপনি দেখেন কথায় কথায় সব কিছু পাওয়া যায়। তার ভিতরে বর্তমানে আমাদের সে কাজে বা বর্তমান যে মিল সবটাই হুমায়ুন তা মিলে যেতেছে। বিগত দিনে যে সে কথাগুলো বলছে, কথাগুলো সব আমাদের কাজে লাগতেছে। বিপক্ষের হুজুরের যারা বিপক্ষের সাথী তাদের প্রত্যেকের বাড়ি বিল্ডিং। আমার এই পথে আমি সততা নিয়ে লামসি বিজয়, আমার এই সব বন্ধ হয়ে গেছে। তো চেনেন না? তাকে চেনে না পৃথিবীর এমন কোনো দেশ নাই মনে হয়। আজ আমরা এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত কিছু স্থানে। আমরা প্রথমে যাব তার কবরস্থানে, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। এরপর আমরা দেখব তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, যা তার শিক্ষা ও আদর্শের প্রতীক। সর্বশেষ আমরা ঘুরে আসব তার গ্রামের বাড়ি থেকে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। আল্লামা সাঈদীর জীবন ও কর্ম সম্পর্কে জানতে এবং তার স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন নতুন নতুন ভিডিও আপনি আরও দেখতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কবরস্থান রয়েছে এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশনে অবস্থান করছি। আর আমি আজকে আপনাদের এই জায়গাটা পুরো ঘুরে দেখাবো এবং এই জায়গা সম্পর্কে সঠিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই আসলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর দেখতে আসতে চান, আবার তার বসত ভিটাও ঘুরতে আসতে চান। এটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো। তাহলে আসুন ভিডিও শুরু করি। প্রথমেই আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। তিনি ছিলেন একজন ইসলামী পণ্ডিত, বক্তা এবং একজন রাজনীতিবিদ। আল্লামা সাঈদী 2 ফেব্রুয়ারি 1940 সালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইউসুফ সাঈদী, যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত ও আলেম ছিলেন, এবং তার মায়ের নাম ছিল গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনার আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কালিম পাশ করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসার যে মাঠ, খেলার মাঠটা রয়েছে, এই মাঠটা কিন্তু অনেক বড়। কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে এই মাঠে হচ্ছে আপনার পৌরসভার যে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে, এই ড্রেনগুলোর ময়লা এখানে ফেলা আর কি। দেখেন এই মাঠটা পুরোটা ড্রেনের যত ময়লা ছিল, এই ময়লাগুলো এখানে নিয়ে এসে রাখা, যার কারণে স্থানীয় যে ছাত্রছাত্রী কিংবা আপনার স্থানীয় যে ছেলে মেয়েরা আছে, তারা বিকালের সময়টা এখানে একটু খেলা করত। তো এটা সম্প্রতি কিন্তু কার খেলার জায়গা থেকে এখন মনে হচ্ছে যেন সে ময়লার ভাগাড়, এমন একটা অবস্থা। 1996 সালে তিনি পিরোজপুর জেলায় একটি ব্যতিক্রমধর্মী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অন্যান্য মাদ্রাসা থেকে ভিন্ন। তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পাঠদানের জন্য কয়েকটি বিভাগ চালু রয়েছে, কেননা এই প্রতিষ্ঠানে ইসলামিক ও ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সুব্যবস্থা রয়েছে। আর এইবার আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কবর রয়েছে, সেই কবরের এখানে আমরা যাব। চলুন যাই, আমরা কবর গিয়ে দেখি, কারণ অনেকেই এই জিনিসটা দেখতে চান কিন্তু আসলে সময় হয়ে ওঠে না এবং ব্যস্ততার কারণে আপনাদেরকে এই জিনিসটা আমি দেখাতে পারিনি এখনও। তো আজকে আর কি একটু, যদিও ঝড়ের পূর্বাভাস রয়েছে, তারপরেও আর কি বের হয়েছি। তো চলুন যাই, আমরা গিয়ে দেখি। আর
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা এবং মসজিদ, তার কবরস্থান, এই সবার সাথে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে উপকৃত হতে পারে। ওনার যে মসজিদ আছে, এই মসজিদের পাশেই রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পারিবারিক কবরস্থান। হোসেন সাঈদীর পারিবারিক কবরস্থান, আর পাশে একটা সতর্ক বাণী দেওয়া আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে বই লিখেছিলেন, সেই বইয়ে উনি উল্লেখ করে দিয়েছিলেন যে আমার কবর যেন কখনো ধরে মানে মানুষজন মানত না করে এবং এই কবরে যেন কোনো শিরকের আওতায় না পড়ে, এই জন্য আর কি। তো আসেন, আমার পিছনেই এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর। আসেন আমরা তার কবরটা আপনাদের দেখাই। এই যে এই কবরটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর। তার পাশে রয়েছে তার ছেলে রফিক বিন সাঈদীর কবর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিন্তু নতুন বাস স্ট্যান্ডের সাথে, পিরোজপুর নতুন বাস স্ট্যান্ডের একদম সাথেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে নতুন বাস স্ট্যান্ড এবং এর পাশেই আবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাথেই তার পারিবারিক কবরস্থান এবং মসজিদটি অবস্থিত। তো আপনারা যদি চান যে ঢাকা থেকে আসবেন কিংবা দেশের অন্য কোনো জায়গা থেকে আসবেন, তাহলে আপনারা দোলা, ইমাদ, ওয়েলকাম এক্সপ্রেস এইসব বাসে আসবেন। একদম মানে আপনার লাস্ট কাউন্টার যেটা, এই কাউন্টার থেকে নেমে আপনার পায়ে হেঁটেও আসতে পারবেন, 2 মিনিট সময় লাগবে জাস্ট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। পরদিন 15 আগস্ট তার নিজ জেলা পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। আর এখন আমরা যাব হচ্ছে ওনার গ্রামের বাড়ি সাইদখালী, যেটা হচ্ছে এই পাশের উপজেলা ইন্দুরকানী বালিপাড়া ইউনিয়নে অবস্থিত। তো চলুন আমরা যাই, গিয়ে দেখি তার গ্রামের বাড়িটি কোন অবস্থায় আছে। আর যাচ্ছি তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িটা দেখার জন্য। তো আনএক্সপেক্টেডভাবে আমার সাথে দেখা হয়েছে হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে যে সাক্ষী দেওয়ার কথা ছিল, তার নাম হচ্ছে সুখরঞ্জন। তার সাথে দেখা হয়ে গেছে। আমরা এই সামনেই দেখলাম আর কি, মিজান ভাই ছিল সাথে, উনিই দেখলো। দেখার পরে উনি বললো যে চলেন গিয়ে তার সাথে একটু কথা বলি। তো আসেন দেখি সে তার কি মতামত এই মামলা সম্পর্কে। এই জন্যই আমার হাতে এইখানে জায়গায় মাংস বুঝলেন, এই হাত আমি বড় বড় ঘর তুলতে পারছি, নৌকো টলার গড়তে পারছি, আমি সব কিন্তু বস খেতেছি। জেলখাটিনের জন্য আমার সর্বকিছু শেষ। যখন পরের বাড়ি কিষাণ খাচ্ছি তখন কিন্তু কেউ কিছু হাত পাতা লাগে না। এখন কি কিষানও খাটতে পারতেছেন না? হ্যাঁ, এখন কি তাও পারতেছেন না, না? আমি কিছুই পারি না। আমাকে দুটো হাত এইখানে জায়গায় আমার এই হাত আপনা, আমার এই যে দমদম যে আপনার ওই আমার কিছু, আমার রিমেডি আমার কিছু আছে, জগৎ আমি কিছু নাই শরীরে, শুধু আছে খোসা। আপনার কতদিনের রিমান্ডে রাখছিল? আপনার নিম্ন ধরেন 25 দিন। 25 দিন ছিলাম তো অন্ধকারে, দিন না রাত্রি বলতে পারিনি। নিয়ে কারণ শর্ত আয়না ঘরের ভিতরে রাখছিল নাকি আপনার? ওইটা আমি বললাম তো, বলে কুটি কুটির সামনে টাকা আছে, আমি লোড করিনি। আপনারা দেখি নেই, কারণ আমি গোলমুখী, বুঝছে, মিথ্যা আমি বলতে পারবো না। ভাই মারা গেছে আমার, কানু আমি, মানে কান্দে মানুষ, অন্য মানুষ, আর জেল খাটিয়ে আমি। এই হলো জুনিয়র বিচার। আমরা তো লোভ দিয়েছিল, কিন্তু লোভে পড়ে না, আমি তো কোনো লোভই না। এই জন্য রিমান্ড দিছে। লোভে পড়লে তো পক্ষে সাক্ষী তো দিয়েই দিত। বাড়ি বিল্ডিং হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি বিল্ডিং হয়ে যায় তো ইন্ডিয়ায়। এর সাক্ষী কো বর্তমান বাড়ি বিল্ডিং, দোতলা যারা যারা তার বিপক্ষে, হুজুরের যারা বিপক্ষে সাক্ষী, তাদের প্রত্যেকের বাড়ি বিল্ডিং। এবং সরকারি চাকরিজীবী ছেলে মেয়ে।
বুঝলেন? যারা মুক্তিযুদ্ধ না কোনো ভালো না, 1971 সালে আপনার হেরা ছেলে কোথায় আপনার একটা নারকেলের মিলে চাকরি করতে, হ্যার পোলার আইস পোলা মাইয়ে সব সরকারি চাকরি। আর আমরা ট্রেনিং পেরাতে লোক। আমি মুক্তিযুদ্ধ আমি 8 সাল কেনু সালে আমি খুঁজেছি। 1971 সালে আমার 22 বছর বয়স। এই দেশে কেডা চোর কেডা শাসর সব বলিয়ে দিতে পারি। আমার কমেন্ট নাম আছে লতিফ তালুকদার, বাড়ি সে টাঙ্গা। আমার এই পথে আমি সততা নিয়ে লামছি বিদায় আমার এই সব বন্ধ হয়ে গেছে। একটা সাধারণত 10 টাকাতে রেশন কার্ড আমাকে দেন, এখন বলতো না সবই পাবেন না এখন সময় পামু গড়ে তলে গেলে সেই সময় পাম। এই আছে এতদিন তো ছিল না কেউ জামনে যে দেবে মানুষ তো ছিল, আমি খাইবা না তাই মানুষ তো ছিল। ইনশাল্লাহ টেনশন নিয়েন না, সবই হবে। দিনে দুঃসময় তো আর সব সময় থাকে না। একটু আমার ঘুম নাই, আমি টেনশন, আমি কিভাবে কি আসি আমি নিজে বলতে পারি না। টেনশনে আমি শেষ। আচ্ছা জেলে ছিলাম তেমন একটা ভালো ছিলাম, এখন বাইরে আসছি মানে আমি তিন বেলা খাবারের দাদা ফিরে শুধু কাজ হবে না, দাদা তুমি অন্য জেলায় চলে যাও, অন্য জেলার মানুষ তোমার ভালোবাসে। সাতক্ষীরায় যেতে হবে, সাতক্ষীরায় মনে করেন যে কিছু বলি না, খুব দুঃখ নিয়ে বসবাস করছি। সাতক্ষীরা অথবা চট্টগ্রাম। তো জানতে পারলেন যে আসলে তিনি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে নির্মম অত্যাচার করা হয়েছে। তিনি সাক্ষী দেওয়ার কয়েকদিন আগেই তাকে গুম করে কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং তার ধারণা তিনি আয়নাঘরের মধ্যেও 20 থেকে 25 দিনের মতো জীবনযাপন করেছেন। তো আসলে তার যে ত্যাগ, একজন বিধর্মী হিসেবে তার যে ত্যাগ না, এই ত্যাগটা হয়তো একজন মুসলিমও করে না। অনেকে আছে, ওনার বিপক্ষে যারা সাক্ষী দিচ্ছে তাদের মধ্যে কিন্তু অনেকে আছে মুসলিম। তো যারা মুসলিম ছিল তারাও কিন্তু এই অর্থের লোভে পড়ে কিন্তু তার বিপক্ষে সাক্ষী দিয়েছে, কিন্তু উনি কিন্তু মুসলিম বিধর্মী হিসেবেও উনি কিন্তু এই সাক্ষী দিতে রাজি হয়নি। আর আমরা এখন আছি ইন্দুরকানী উপজেলার মধ্যে, আর এই রাস্তা ধরে আমরা এখন যাব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি, সেটা হচ্ছে সাঈদখালীতে। তাহলে চলুন বাকিটা পথ আমরা যাই। আচ্ছা, আমি এখন এসেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামে। তো এইখানে কিছু প্রবীণ মানুষের সাথে কথা বলে তার সম্পর্কে জানার চেষ্টা করব এবং তাদের মতামত আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যায়, বিশেষ করে তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি? মূলত এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসা করছে, রাজনীতি প্রতিহিংসা। তো জালেম সরকার, এই জালেম সরকার ভালো মানুষটারে কিভাবে অত্যাচার করিয়া জেলে খাটায় তার মৃত্যু করার মতো তার প্ল্যান করে কিভাবে শর্ট করে মারলো। এখানকার বলে দুনিয়ার খারাপ জালেম সরকার, বুঝছেন? জালেম সরকার। আমাদের এই দেশে আল্লামা সাঈদী একটা ভালো মানুষ ছিল, এর মতো একটা মানুষ আমাদের বাংলাদেশে আছে সন্দেহ। আপনি দেখেন কোথায় কোথায় সব কিছু পাওয়া যায়, তার ভিতরে বর্তমানে আমাদের সে কাজে বা বর্তমান যে মিল সবটা তো হুমাহুমটা মিলে যেতেছে। বিগত দিনে যে সে কথাগুলো বলছে, কথাগুলো সব আমাদের কাজে লাগতেছে। হ্যাঁ, উনি যে ভবিষ্যৎবাণীগুলো এক কথায় করেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে, সবগুলো তো হুমাহুম মিলে যেতেছে। তবে মানুষের সবই জানতো, মানুষ আমরা অনেকে বোঝে নাই। আমরা গ্রামবাসী আমরা বুঝে থাকলেও তো আমরা কিছু করতে পারিনি। কেন? সে দেখেন সরকারের হাত থেকে তো একটা মানুষের বাঁচানো যায় না, সরকার যদি না বাঁচায়, বুঝছেন? এই সরকার তো তার বিনা দোষে আটকাই ভালাই কিভাবে তার অত্যাচার করে ধ্বংস করে দেয় পৃথিবীর থেকে। তার দোষ ছিল শুধু এই রাজনীতির তার আশা, আর সে ভালো কাজ তো এই সরকার চায় না তার। কারণ আমাদের দেশে রাস্তাঘাট কিছুই ছিল না, সেই রাস্তাঘাট যাই দেখেন এগুলো সবই তার মাধ্যমে হয়েছে। আমাদের পিরিজপুরে আমার দেখেন সাঈদী ফাউন্ডেশন বলেন, তাছাড়া আপনি এই বাস স্ট্যান্ড বলেন, মসজিদ এলাকার, তাছাড়া আমাদের জিয়ানগর ব্রিজ, হ্যাঁ, উপজেলা থানা সবই তার হাতের করা। আচ্ছা, আমি একটা কথা শুনছি যে চর যে সাঈদখালী আছে, এই চর সাঈদখালী যে রাস্তাটা, এই রাস্তাটা নাকি কয়েকদিনের ভিতরে তৈরি করা, এটা সত্যি নাকি? ভিতরে তৈরি করা স্যার, তাও সাঈদীর আমলে। আর এখন আমরা আছি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি, এই গ্রামের বাড়িতে অবস্থান করছি আমরা। যদিও বাইরে এখন প্রচুর পরিমাণের বৃষ্টি, দেখেন আমরা ভিজতে ভিজতে আর কি চলে আসছি। আর আমার সাথে আছে হচ্ছে মিজান ভাই। তো আমরা দুইজন আজকে মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে গ্রামের বাড়ি রয়েছে, এই গ্রামের বাড়িটা একদম পুরোপুরি ঘুরে দেখব এবং আপনাদের জানাবো যে এটা কোথায় অবস্থিত এবং এই বাড়িতে দেলোয়ার হোসেন সাঈদী কীভাবে বসবাস করেছেন
এর পুরো ডিটেলস। আর সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে ছিল একটা কাছারি ঘর, যদি এখন এর চাল নেই, তবে কাছারি ঘর হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখানেই মানে তার দলনেতাদের নিয়ে আর কি যে আলোচনাগুলো করতো এইখানেই আর কি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই আর কি অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন। এটা হচ্ছে ওনার বসবাসের যে ঘর, এই ঘরটা হচ্ছে গিয়ে এখানে। তো আসেন আমরা ভিতরে গিয়ে দেখি কী অবস্থায় আছে। আর ঘরে প্রবেশের আগেই রয়েছে হচ্ছে এটা একটা ছাউনি রয়েছে, মানে এই দিকের বরিশালের যে ঘর, এই ঘরগুলোর স্ট্রাকচারগুলো এরকম। যদি দেখেন বারান্দার সামনে এরকমভাবে ছোট্ট করে একটা চালা দেওয়া থাকে, আর দুই পাশে সিঁড়ি বানানো আছে। আছে লম্বা একটি বারান্দা, এই পাশে হচ্ছে বারান্দার ডান সাইড, সামনে আছে আরেকটি জানালা। ঘরটা একদম পুরোপুরি টিনের, কিন্তু একজন এমপির ঘর, মানে তিনি তো সংসদ আসনের একজন সদস্য ছিল, পরপর তাও দুইবার। তার ঘর দেখেন যে তিনি তো ইচ্ছা করলে এখানে 2-3-4 তলা বিল্ডিংও করতে পারতেন, তারপরেও এখানে তিনি টিনের ঘরটাই বসবাস করতেন। দেখেন এখানে চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা আছে, সাতক্ষীরা জেলা আছে। যারা যেখান থেকে আসছে তাদের জেলার নাম এবং তাদের নামগুলোও লিখে রাখা আছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশের ডান সাইডে আছে বড় একটা রুম, ভিতরে ঘুটঘুটে অন্ধকার, অনেক বড় এই রুম। রুমের কয়েকটি জানালা আছে এবং উপরে এই ছাদ তৈরি করা, মানে গরমের দিনে যেহেতু ঘরটা হচ্ছে টিনের তৈরি, সেহেতু এই পাটাতনটা দেওয়া আছে যেন গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় গরম থাকে। এই সিস্টেমটা এই জন্যই তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার একদম বারান্দার সাথে যে রুম, এই রুম হচ্ছে এটা। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা থেকে আসছে, এই জায়গার নাম এই রুমের মধ্যেগুলো লেখা আছে আর কি। তো আপনারা যদি ঘুরতে আসেন আর স্মৃতিগুলো রাখতে চান, তাহলে এখানে নাম লিখে রেখে যাইতে পারেন। আমরা অবশ্য লিখিনি, কারণ হচ্ছে আমার মনে হয় যে এখানে না লেখাই উচিত, সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই বাড়ির স্ট্রাকচার বলেন, সৌন্দর্য বলেন, যে কালারগুলো ছিল সাদা কালার, এই কালারগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে এইভাবে যদি সবাই লেখালেখি শুরু করে। একটু রক্ষণাবেক্ষণ দরকার আর কি, আমার যা মনে হয়। তো দেখি আমরা বাইরে গিয়ে আবার উপরে এই যে টিনের এরকম অবস্থা। ভাই, যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। তারে তো চেনেন না? তাকে চেনে না পৃথিবীর এমন কোনো দেশ নাই মনে হয় মুসলিম কান্ট্রি বলতে। আর আমরা তাকে যেভাবে পাইছি, আমি তখন হাই স্কুলের ছাত্র ছিলাম, সম্ভবত এসএসসি পরীক্ষার্থী। তখন সে দ্বিতীয়বারের যে এমপি ছিল সে আমলে। উনি প্রথম এমপি ছিল 1996 সালে, আর দ্বিতীয় এমপি হিসেবে ছিল 2000 সম্ভবত 5-6 হবে এরকম। সে একটু ইসলামিক মাইন্ডের লেখাপড়া করতো, যার জন্য সে নিজের হাতে অনেক মসজিদ মাদ্রাসা বানাইছেন এবং অনেক বেধর্মীদের ইসলাম ধর্মে আনছেন, এবং সে বক্তা হিসেবে পরিচিত ছিল বেশি। এবং উনি যে কয় টাকা এই ইসলামিক বক্তা হিসেবে আয় করত, ওনার হাতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা এর পিছনেই ব্যয় করতো বেশি। কারণ দেখবেন আসলে বাংলাদেশের একজন পরপর 2বার নির্বাচিত এমপির বাড়ির অবস্থা যদি এরকম হয়, আর এর পাশাপাশি আমাদের বর্তমান সমাজের এমপিদেরও বাড়িঘর দেখবেন 2 তলা 3 তলা বিল্ডিং, এসি রুম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে আপনি দূর থেকে আসছেন, যে ওনার এত দূর, এত সম্মান, এত পরিচিত, আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত থাকা সত্ত্বেও ওনার বাড়ির কি অবস্থা, কি হাল। তা আপনি কি মনে করেন না যে বাড়িটা একটু সংস্কার হওয়া উচিত? অবশ্যই সংস্কার হয়েছে। দেখেন এই যে পিসি গেটটা কি অবস্থা, ভেঙে গেছে। তারপর বাড়ির চাল কীভাবে ভেঙে করতেছে। এভাবে যদি আরও 5-7 বছর থাকে, আমার তো মনে হয় না যে বিল্ডিংয়ের কিছু থাকবে, সবই ধ্বংস হয়ে যাবে। অবশ্যই এটা রক্ষণাবেক্ষণের দরকার, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনার বাড়িতে আসবে। এখন এসে যদি দেখে যে দিন দিন কমতেছে, দিন দিন ধ্বংস হচ্ছে, তাহলে তো অনেক ইসলামিক যারা নতুন যারা বক্তা
তারা তো জানবে না, শিখবে না, বুঝবে না যে আসলে সাইদি সাহেব কী ছিল, তার বাড়ির কি হাল ছিল, সে কি বাড়িতে কি অবস্থায় বড় হয়েছে, কি অবস্থায় লেখাপড়া করছে, এগুলো জানার জন্য, দেখার জন্য তার অবশ্যই এই ভবনটা রক্ষণাবেক্ষণের খুব দরকার, খুব দরকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তার বাড়ি দেখার জন্য আসছে, কিন্তু এই দেখতে আসার পরে যদি এখন আমরা মানে এক্সপেকটেশন করে আসছি একরকম, হতাশা ছাড়া হ্যাঁ, কিছুই আর এসে দেখছি একরকম। তো এরকম জরাজীর্ণ অবস্থায় একটা বাড়ি যদি থাকে, বাড়ি কেউ থাকে না সেটা ঠিক আছে, কিন্তু একটা মিউজিয়ামের মতো, ছোটখাটো একটা মিউজিয়ামের মতো, সংগ্রহশালা। হ্যাঁ, সংগ্রহশালা, তার ব্যবহৃত কিছু জিনিসপত্র নিয়ে পোশাকাদি, হ্যাঁ, বই, এইগুলো এখানে রাখা তো উচিত, তাই না? ছিল। তার ছেলেরা এই বিষয়ে একটু যত্নবান হবেন, কারণ তারা তো এখন বর্তমানে দেশে আছে, আর এখন তো রাজনৈতিক সে অস্থিরতা নাই। আমি চাইবো আমি যদিও এই ইউনিয়নের না, কিন্তু এই উপজেলার, তো সেই উপজেলার একজন সাধারণ জনগণ হিসেবে বা মুসলমানের মনে করেন তার ভক্ত হিসেবে আমি চাইবো তার ছেলেরা একটু যত্নবান হবেন এবং এই চালটা অবশ্যই নির্মাণ করবেন, কারণ এই পানি পড়ে বৃষ্টির পানিতে শ্যাওলা হয়ে গেছে, গাছগাছালি ভরে গেছে, একদম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ এখানে আমরা তো কাছাকাছি লোক, আমরা যতটা হতাশা না হই, দূরের একটা মানুষ আসলে বেশি হতাশা হয় যে একটা ইসলামিক বক্তা, তার বাড়ির অবস্থা এরকম, তার ছেলেরা আসলে কি করে, তার ছেলেরা কি একটু দেখে না, তার আত্মীয় স্বজন কি একটু দেখে না। তো এক্ষেত্রে তাদের কাছে আকুল আবেদন, এই ভাইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তারা একটু যত্নবান হবেন, একটু অবশ্যই সংস্কারের দরকার। আর যেটা বললো যে ভাই যে একটু সংগ্রহশালা, অবশ্যই যেহেতু অনেকগুলো রুম আছে, একটা রুম একটু আটকিয়ে দিল বা একটা এই কাছারি ঘরটা কিন্তু এখন আর আগের অবস্থায় নেই। আমি প্রথম যখন এখানে আসি তখন একটা চাল ছিল, ছোট একটা চাল ছিল, এই চালটা এখন ভেঙে এখন একদম ফাঁকা হয়ে গেছে। আর এই হচ্ছে রাস্তা, ওনার বাসায় আসার রাস্তা হচ্ছে এইটা, আর এই হচ্ছে ওনার বাসা। আসেন আমরা কাছাকাছি গিয়ে দেখি। প্লাস্টারগুলো আস্তে আস্তে খুলে পড়তেছে, মানে দিন দিন যেন ভুতুড়ে বাড়ির একটা পরিবেশ হয়ে যাচ্ছে। দেখেন প্লাস্টারগুলো প্রায় খুলে গেছে, জানালাগুলোই ভেঙে যাচ্ছে। একটু সংস্কার করলেই আর কি আমার মনে হয় যে সব কিছুই সম্ভব। তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে ঘরটা রয়েছে, এই ঘরটা আসলে একটা সংগ্রহশালাও করা কিন্তু সম্ভব, কারণ তার মতো একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদের বাড়ি এরকম জরাজীর্ণ অবস্থা, এগুলো একটু রক্ষণাবেক্ষণ করে, তার যে বইগুলো আছে, তারপরে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো নিয়ে একটা ছোট্ট একটা রুমে যদি মিউজিয়ামের মতো তৈরি করা হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসবে, তার এই জিনিসগুলো, ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখতে পারবে। তো এই জিনিসটা মনে হয় একটু বেশি কিছু না, অল্প একটু নজর দিলেই কিন্তু মনে হয় সম্ভব, কারণ খুব একটা বেশি কিছু দরকারও হবে না। এখানে একজন মাত্র মানুষ একটু একটা রুমে একটা সিস্টেম করে, চাবি তৈরি করে, একটু আটকিয়ে, রুমগুলো আটকিয়ে একটু সিস্টেম করলেই আর কি সম্ভব। তো যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবার সাথে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িটা দেখার সুযোগ করে দিবেন, এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।